প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আচ্ছা, আজকের ক্লাসে আমরা যেটা আলোচনা করতে যাচ্ছি সেই জিনিসটা সম্পর্কে তোমরা সবাই খুব সুপরিচিত। সেটা হচ্ছে সেট। সেট কথাটির সাথে তোমরা সবাই খুব সুপরিচিত, তাই না? এই কথাটার সাথে তোমরা সবাই খুব পরিচিত, কারণ তোমাদের দেখো নিজের সাথে সাথেই থাকে, কি থাকে, এক সেট বই থাকে। বাড়িতে অনেকের ডিনার সেট থাকে, সোফা সেট থাকে, টি সেট থাকে, তাই না? আচ্ছা, তা আমরা সেই সেট সম্পর্কে আজকে আলোচনা করতে যাচ্ছি। তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনবা, কেমন? আচ্ছা, সেট সম্পর্কে কিছু শোনো আগে। সেটটা আসলে কি? হ্যাঁ, সেটটা সম্পর্কে কে আলোচনা করছেন সে সম্পর্কে আগে শোনো। সেট হচ্ছে যে বাস্তব বা চিন্তা জগতে সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশকেই আমরা বলবো সেট। বাস্তব বা চিন্তা জগতে সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশকেই বলবো সেট। এখন বাস্তব এবং চিন্তা জগৎ এ দুটোর মধ্যে তোমরা জানো কি যে বাস্তব কি আর চিন্তা জগৎ কি? যেমন মনে করো উপরে ফ্যান ঘুরতেছে, এটা তোমরা চোখে যখন দেখতেছো যে ফ্যান ঘুরতেছে, ফ্যানের তিনটা পাখা, তখন তোমরা কি ভাবতেছো যে এটা বাস্তব, সরাসরি দেখতে পাচ্ছ। কিন্তু যখন বাড়িতে থাকো, মনে করো যে আমাদের ক্লাসরুমে ফ্যান আছে কিন্তু দেখতে পাচ্ছ না, মনে মনে ভাবো যে এতটা ফ্যান আছে, ফ্যানের এতটা পাখা আছে, এটা হচ্ছে তোমাদের কি কল্পনা, তাই না? অথবা চিন্তা। তা সেই জন্যই বলা হয়েছে যে বাস্তব বা চিন্তা জগতে সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশকেই আমরা বলবো সেট। এখন সেট সম্পর্কে কে আলোচনা করছেন? সে সেটের ধারণা দিয়েছেন জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর। এই জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর সেট সম্পর্কে ধারণা দিয়েছেন। ওনার এই ধারণা গণিত শাস্ত্রের সেট থিওরি নামেও পরিচিত। ঠিক আছে, তাহলে এই সেটে আমরা কী কী শিখবো? সেটে আমাদের শেখার আছে, শিখন কী কী আমরা শিখব? আমরা শিখব যে সেট কাকে বলে। সেট কাকে বলে বলতে পারবা? সেট কাকে বলে? হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন শিক্ষণকালে আমরা শিখব যে সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি, ঠিক আছে। দুইয়ে আমরা শিখব সেটের প্রকারভেদ। সেটের প্রকারভেদ। তিনে আমরা শিখব বিভিন্ন বিভিন্ন সেটের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, চাইলে আমরা শিখব যে ভেন চিত্রের মাধ্যমে সেটের গাণিতিক সমস্যা সমাধান। ভেন চিত্রের মাধ্যমে সেটের গাণিতিক সমস্যা সমাধান। তাহলে আমরা সেটের প্রকারভেদ নিয়ে আলোচনা করব এই অধ্যায়ে। বিভিন্ন সেটের মধ্যে সম্পর্ক কিভাবে গঠিত হয় সেটা নিয়ে আলোচনা করব। ভেন চিত্রের মাধ্যমে সেটের গাণিতিক সমস্যার সমাধান করতে পারব। ঠিক আছে, আচ্ছা, তো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি যে সেটের প্রকারভেদ। আজকে আমরা যে জিনিসটা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে সেটের প্রকারভেদ। সেটের প্রকারভেদ কালকে, সেটের প্রকারভেদ আজকে থাকে। আমরা আজকে যেটা আলোচনা করব সেটা সেটের গঠন পদ্ধতি। এই যে সেট গঠন পদ্ধতি, এইটা নিয়ে আলোচনা করব। আর যদি সময় থাকে তখন সেটের প্রকারভেদ নিয়েও আলোচনা করতে পারি। কি বুঝেছো? আচ্ছা, দেখি কতদূর করতে পারি আমরা আজকে। তাহলে আমরা আজকে কি আলোচনা করব? প্রথমে আলোচনা করি সেট গঠন পদ্ধতি। ঠিক আছে, সেট গঠন পদ্ধতি। প্রথমে আমরা আলোচনা করব সেট গঠন পদ্ধতি। আচ্ছা, সেট গঠন পদ্ধতি আলোচনা করার আগে আমরা জেনে নেব যে আসলে আমরা একটা সেটকে কিভাবে প্রকাশ করব। একটা সেটকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি তোমরা সবাই মনে রাখবা যে সেটকে আমরা প্রকাশ করব ইংরেজি বড় হাতের অক্ষর দ্বারা।
ইংরেজি বড় হাতের অক্ষর দ্বারা, যেমন এ বি সি, যে কোনো একটি সেটকে আমরা কি করব, ইংরেজি বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করব। আর সেটের মধ্যে কি থাকে জানো, সেটের মধ্যে কিন্তু থাকে এলিমেন্ট, অর্থাৎ উপাদান, সেটের উপাদান। সেই উপাদানগুলোকে আমরা প্রকাশ করব। সেটের উপাদানগুলোকে আমরা কি প্রকাশ করব, ইংরেজি ছোট হাতের অক্ষর দ্বারা, অর্থাৎ এ বি সি ডট 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 এরকম করে জেড পর্যন্ত। সেটকেও আমরা প্রকাশ করতে পারি এরকম করে, ইংরেজি বড় হাতের অক্ষর দ্বারা এ বি সি ডট 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 জেড পর্যন্ত। যে কোনো একটা ক্যাপিটাল লেটার দ্বারা আমরা যে কোনো একটি সেটকে প্রকাশ করতে পারি। আর সেটের উপাদানগুলোকে কীভাবে প্রকাশ করতে পারি, ইংরেজি ছোট হাতের অক্ষর দ্বারা, অর্থাৎ স্মল লেটার দ্বারা। কি বুঝেছো? আচ্ছা, এখন আমরা কি শুধু ইংরেজি বড় হাতের আর ছোট হাতের অক্ষর দ্বারাই সেটের উপাদানগুলোকে প্রকাশ করব? না, আমরা স্বাভাবিক সংখ্যা দ্বারাও প্রকাশ করতে পারি। যেমন স্বাভাবিক সংখ্যা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ ন্যাচারাল নাম্বার। স্বাভাবিক সংখ্যা দ্বারাও আমরা সেটের এলিমেন্টগুলোকে প্রকাশ করতে পারি। যেমন হচ্ছে মনে করো 1 2 3 4, ঠিক আছে? এখন সেটের উপাদানগুলোকে আমরা কিভাবে প্রকাশ করব? সেটের তোমরা মনে রাখবে, যে কোনো একটা সেটকে যদি আমরা প্রকাশ করি, মনে করো এ একটি সেট, এ সেটের উপাদান মনে করো হচ্ছে 1 2 3 4, 1 2 3 4। এখানে লক্ষ্য করো, আমরা এ সেটকে প্রকাশ করব, এ নিলাম, সেটের এলিমেন্টগুলো অর্থাৎ উপাদানগুলোকে লেখার সিস্টেমটা দেখো। সেটের এলিমেন্টগুলোকে কি থাকবে জানো, সর্বদাই সেকেন্ড বন্ধনীর মাধ্যমে আবদ্ধ থাকবে। এবং প্রত্যেকটা এলিমেন্টকে, যদি একের অধিক এলিমেন্ট হয়, প্রত্যেকটা এলিমেন্টকে আলাদা আলাদা করার জন্য কমা চিহ্ন ব্যবহার করতে হবে। কি ঠিক আছে? প্রত্যেকটা এলিমেন্টকে আলাদা, যদি একের অধিক এলিমেন্ট হয় তখন কমা চিহ্ন দিয়ে তোমরা এলিমেন্টগুলোকে লিখবা। আর সেই এলিমেন্টগুলো কি করবা, সেকেন্ড বন্ধনী দ্বারা আবদ্ধ করবা। কি বুঝেছো? থ্যাংক ইউ। এখন আরেকটা কথা শোনো, এই শব্দটার এই প্রতীকটা দেখো, শব্দ তো না প্রতীক, এই প্রতীকটাকে কি তোমরা চেনো? চেনো না। এটার নাম হচ্ছে বিলংস টু। এটার নাম কি হচ্ছে? বিলংস টু। এটার নাম হচ্ছে বিলংস টু, অর্থাৎ অধিকারে থাকা, অধিকারে থাকা। কি বুঝেছো? এটার নাম হচ্ছে বিলংস টু। আর এই চিহ্নটার নাম হচ্ছে কি, নট বিলংস টু। এখন মনে করো আমি একটা সেট লিখলাম এ ইকুয়াল, এখন মনে করো ন্যাচারাল নাম্বার বসাও। সেটের উপাদানগুলো যদি ন্যাচারাল নাম্বার দিয়ে দাও তো দেখি 1 2 3 4। আমি কি বলছিলাম, যে সেটের উপাদানগুলোকে সেকেন্ড বন্ধনীর মাধ্যমে আবদ্ধ করতে হবে। আর কি করতে হবে, যে প্রত্যেক উপাদানের পাশে কমা চিহ্ন দিয়ে ওদেরকে পৃথক পৃথক করে দেখাতে হবে, তাই তো? আচ্ছা, এখন আমি লিখলাম এ সেটের উপাদান হচ্ছে 1 2 3 4 5। তোমরা এই চিহ্নটা যদি ব্যবহার করতে চাও এই সেটের মধ্যে, তাহলে কি করতে হবে, লিখতে হবে 1 বিলংস টু এ। তার মানে আমি বলছিলাম যে বিলংস টু মানে হচ্ছে অধিকারে থাকা। এ সেটের উপাদান হচ্ছে 1 2 3 4 5, তার মানে 1টা এর মধ্যে আছে না, 2টা এর মধ্যে আছে, তাহলে 1 বিলংস টু এ, 2 বিলংস টু এ, 3 belongs to A, 4 belongs to A, 5 belongs to A। কি বুঝেছো? তাহলে belongs to মানে কি, অধিকারে থাকা। এই সেটে কয়টা উপাদান আছে, 1 2 3 4 5 6। এই 6 তো নেই, 1 2 3 4 5, এই 5 পর্যন্ত এই সেটের মধ্যে আছে। তাহলে আমরা লিখতে পারবো যে 1 belongs to A, 2 belongs to A, 3 belongs to A, 4 belongs to A, 5 belongs to A। আচ্ছা, কিন্তু এই চিহ্নটার ব্যবহার আমরা করব কখন, নট বিলংস টু। দেখো তো এ সেটের মধ্যে কি 6 উপাদানটা আছে? নাই। তখন আমরা লিখব যে 6 নট বিলংস টু এ, তার মানে 6টা এর মধ্যে নেই। কি বুঝেছো? এটা কিন্তু তোমাদের নৈর্ব্যক্তিক কোশ্চেনে আসবে, তোমরা সবাই মনোযোগ সহকারে শোনো। এটা তোমাদের নৈর্ব্যক্তিক কোশ্চেনে আসবে যে এরকম একটা সেট থাকবে, উপাদান থাকবে, বলবে যে 2 belongs to A, 3 belongs to A, 4 belongs to A, 5 belongs to A। মনে করো সংখ্যাগুলো আলাদা আলাদা করে থাকতে পারে, তাই না? আমি যেমন 1 2 3 4 5 দিছি, সেখানে সংখ্যাগুলো আলাদা আলাদাভাবে থাকতে পারে। আর তোমাদের শুধু জানতে হবে যে কখন নট বিলংস টু হবে আর কখন বিলংস টু হবে। শুধু এইটুকু জানলে
আর এটুকু মনে রাখলে তোমরা নৈমিত্তিক কোশ্চেনের অ্যান্সার করতে পারবা, ঠিক আছে? তাহলে বিলংস টু মানে হচ্ছে অধিকারে থাকা, যে কয়েকটা সেটের উপাদান ওই সেটে থাকবে শুধু তারাই বিলংস টু হবে ওই সেট, হ্যাঁ, আর বাকি সব উপাদান নট বিলংস টু হবে ওই সেট, ঠিক আছে? আচ্ছা, আর একটা কথা আমি বলি তোমাদের, সেটা হচ্ছে সেটের উপাদানগুলোর মধ্যে কোনো পুনরাবৃত্তি হবে না। যেমন বি একটা সেট, যেমন মনে করো আছে 1 1 2 2 3, এই যে 1 দুইবার 2 দুইবার আছে, তাই না? এই দুইবার লেখা যাবে না, যে কোনো উপাদান একবারই লিখতে হবে 1 2 3, অর্থাৎ উপাদানগুলোর মধ্যে কোনো পুনরাবৃত্তি হবে না। কি বুঝেছো? তাহলে কি বুঝলে এখান থেকে? যে সেটের উপাদানগুলো পুনরাবৃত্তি হবে না। তারপর কি বুঝলাম? বিলংস টু এবং নট বিলংস টু এর ব্যবহার, ঠিক আছে? তারপর কি বুঝলাম? যে একটা সেটকে আমরা বড় হাতের ইংরেজি বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করব এবং সেটের উপাদানগুলোকে কি করব? ইংরেজি ছোট হাতের অক্ষর দ্বারা আবদ্ধ করব। সেগুলো কীভাবে? সেকেন্ড বন্ধনীর মাধ্যমে আবদ্ধ করব এবং একের অধিক যদি উপাদান হয় প্রত্যেক উপাদানের পাশে কমা বা চিহ্ন ব্যবহার করতে হবে। ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ। এখন আমরা যেটা আলোচনা আমাদের সেটা হচ্ছে আমরা লিখব, আমরা কি শিখব? লেখি আগে সেট গঠন পদ্ধতি। আমরা কিভাবে সেট গঠন করতে পারি? সেট গঠন পদ্ধতি, সেট গঠন পদ্ধতি হচ্ছে দুইটা, ঠিক আছে? সেট গঠন পদ্ধতি হচ্ছে দুইটা। একটা কি? একটা হচ্ছে তালিকা পদ্ধতি, তালিকা পদ্ধতি। আর একটা কি? আরেকটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, সেট গঠন পদ্ধতি। অর্থাৎ তালিকা পদ্ধতি হচ্ছে বিল্ডার মেথড, আর সেট গঠন পদ্ধতিটা হচ্ছে তালিকা পদ্ধতি হচ্ছে টেবুলার মেথড, সেট গঠন পদ্ধতি হচ্ছে বিল্ডার মেথড, ঠিক আছে? এখন আমরা দেখি কিভাবে আমরা সেট গঠন করি তালিকা পদ্ধতিতে আর সেট গঠন পদ্ধতিতে। এই দুটো আমাদের এখন দেখার বিষয়। তালিকা পদ্ধতিটা দেখো, যেমন এ একটা সেট, এ সেটের এই সেটটা আমরা কিন্তু একটু আগে লেখা শিখলাম না? মনে করো কি, আবার বি একটা সেট, বি সেটের উপাদান মনে করো 2 4 6 8। এই দুটো সেটের মধ্যে পার্থক্য কি বলো তো? বলতে পারবা? এ একটা সেট, এ সেটের উপাদান হচ্ছে 1 2 3 4। বি একটা সেট, বি সেটের উপাদান হচ্ছে 2 4 6 8। কি পার্থক্য আছে এই দুটোর মধ্যে? এই দুটো হচ্ছে, এইগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, 1 2 3 4 5 স্বাভাবিক সংখ্যা। এরাও স্বাভাবিক সংখ্যা, তাই না? কিন্তু এরা স্বাভাবিক জোড় সংখ্যা, এরা হচ্ছে স্বাভাবিক জোড় সংখ্যা, এরা স্বাভাবিক জোড় সংখ্যা, আর এগুলো হচ্ছে কি? স্বাভাবিক সংখ্যা। তাহলে তোমাদেরকে যদি বলা হয় যে স্বাভাবিক জোড় সংখ্যার সেট কোনটি, কোনটা লিখবা তোমরা? বি সেট। তোমরা কোনটা লিখবা? বি সেটকে লিখবা। আচ্ছা, এটা নৈমিত্তিক কোশ্চেনে তোমাদের থাকতে পারে, মনে রাখবে। এটা আমরা কোন পদ্ধতিতে লিখলাম? এইটাই হলো আমাদের কি জানো? তালিকা পদ্ধতি, তালিকা পদ্ধতি। এখন শোনো তাহলে তালিকা পদ্ধতিটা কি? তালিকা পদ্ধতি হচ্ছে সেখানে সেটের উপাদানগুলো কি থাকে জানো? সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে। সেটের উপাদানগুলো কি থাকে? সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে। যেমন দেখো, সেটের উপাদানগুলো 1 2 3 4 সুনির্দিষ্টভাবে উল্লেখ আছে না? আছে। এটাও সুনির্দিষ্টভাবে উল্লেখ আছে, 2 4 6 8 সুনির্দিষ্টভাবে এরা উল্লেখ আছে। তো এটা হলো তালিকা পদ্ধতির ধর্ম। তালিকা পদ্ধতিতে কি থাকবে? সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকবে, কিন্তু সেট গঠন পদ্ধতিতে সেটা থাকবে না। সেট গঠন পদ্ধতিতে, সেট গঠন পদ্ধতিতে কি থাকবে না? উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকবে না। সেখানে কি থাকবে? দেখো সেখানে কি থাকবে। মনে করো এই একটা সেট, সেট গঠন পদ্ধতি কিন্তু এভাবে লেখার সিস্টেমটা দেখো, x such that x স্বাভাবিক জোড় সংখ্যা
জোড় সংখ্যা এবং মনে করো স্বাভাবিক জোড় সংখ্যা একটা শর্ত দেওয়া থাকলো যে x লেস দ্যান 10। এখানে কি থাকবে জানো, সেট গঠন পদ্ধতিতে এখানে সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকবে না, এখানে শর্ত আরোপ করবে। সেটের উপাদানগুলো কি করতে হবে, শর্ত আরোপ করিয়ে সেটের উপাদানগুলো নির্ণয় করতে হবে। কি শর্ত? প্রথমে একটা চলক থাকবে, চলকের পাশে যে চিহ্নটা দেখতে পাচ্ছ, প্রথমে একটা চলক, এই যে প্রথমে একটা চলক থাকবে, দেখো প্রথমে একটা চলক আছে x, চলকের পাশে একটা চিহ্ন আছে, এটার নাম সাজদার। সাজদার মানে কি, যেন। তাহলে প্রথমে একটা চলক, এই চলকটা কিন্তু কি হবে, এই চলকটা কিন্তু এলিমেন্ট, এই চলকটা কিন্তু হচ্ছে সেটের এলিমেন্টকে বোঝাবে। কি শর্তে বোঝাবে সেটের এলিমেন্টগুলো কি হবে, পরের চলক সেটা নির্ণয় করে দেবে। কি দিবে, যে এক্স সাজদার এক্স, মানে এই চলকের মানগুলো এমন হয় যেন স্বাভাবিক জোড় সংখ্যা, যেন স্বাভাবিক জোড় সংখ্যা হয়। আর কি হয়, স্বাভাবিক জোড় সংখ্যা তো অনেকগুলো আছে, তাই না? শর্ত দেওয়া আছে এক্স লেস দ্যান 10, মানে 10 এর চেয়ে ছোট হবে। স্বাভাবিক জোড় সংখ্যা 10 এর চেয়ে ছোট হবে। তাহলে কি বললাম আমি, যে এই প্রথমে একটা সেকেন্ড বন্ধনী দিতে হবে, দিয়ে কি করতে হবে, একটা চলক লিখতে হবে, সাজদার চিহ্ন দিতে হবে। এই চলক মানে হলো সেটের উপাদান বোঝাবে। সেটের উপাদান কি বোঝাবে, পরের চলকে সেটা নির্ণয় করে দেবে। পরের চলক শর্ত আরোপ করবে। পরের চলক দেখো শর্ত আরোপ করছে এক্স সাজদার এক্স, এই এক্স কি শর্ত আরোপ করলো, স্বাভাবিক জোড় সংখ্যা। ওরা যেন স্বাভাবিক জোড় সংখ্যা হয়। কতদূর পর্যন্ত স্বাভাবিক জোড় সংখ্যা হবে, এই যে এক্স লেস দ্যান 10, যেন এক্স এর মানটা 10 এর চেয়ে ছোট হয়। এখন তোমরা লেখো দেখি এটাকে তালিকা পদ্ধতিতে। তাহলে কিভাবে তালিকা, যদি বলে যে তোমরা এই সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, কিভাবে করবা তোমরা, কিভাবে করবা বলো দেখি? তখন বুঝবা যে কি বুঝবা, যে এখানে একটা এক্স আছে, চলো সাজদার আছে, এক্স স্বাভাবিক জোড় সংখ্যা আছে এবং শর্ত দেওয়া আছে, কি শর্ত, এক্স লেস দ্যান 10। তখন লিখে দিবা যে কি কি হবে, তাহলে স্বাভাবিক জোড় সংখ্যা, তাহলে 2 হবে, 4 হবে, 6 হবে, 8 হবে। যেহেতু 10 এর চেয়ে ছোট 8 পর্যন্তই শেষ, তাই না? যেহেতু 10 এর চেয়ে ছোট 8 পর্যন্ত শেষ। আর এখানে যদি লেস দ্যান ইকুয়াল থাকতো, এই যে ইকুয়াল, তখন তোমরা 10 লিখতে পারতো, তাই না? তখন তোমরা কি লিখবা, 10। ঠিক আছে, যে 10 এর ছোট অথবা 10 এর সমান, 2, 4, 6, 8। কি বুঝেছ? তাহলে দুইটি সেট কিন্তু ভিন্ন ধর্মী, তাই না? দুইটি সেটেই কিন্তু ভিন্ন ধর্মী। একটা হচ্ছে তালিকা পদ্ধতিটা আলাদা, আর সেট গঠন পদ্ধতিটা হচ্ছে আলাদা। তালিকা পদ্ধতিটা হচ্ছে এই লেখা, সেখানে উপাদান সব সুনির্দিষ্ট করে দেওয়া থাকবে। আর সেট গঠন পদ্ধতিটা হচ্ছে সেখানে উপাদান সুনির্দিষ্ট করে দেওয়া থাকবে না, শুধু দুইটি চলক থাকবে। প্রথমে একটি চলক সাজদার চিহ্ন দিতে হবে, ওই প্রথমের চলক বোঝাবে পরের চলকটা, এই প্রথমের চলক সাজদার, পরে ওই চলকে দিতে হবে স্বাভাবিক জোড় সংখ্যা। অর্থাৎ এই চলকটা হচ্ছে এলিমেন্ট, এই এলিমেন্টটা কি শর্তে থাকবে সেটা পরের চলক বুঝিয়ে দিবে, যে স্বাভাবিক জোড় সংখ্যা হোক, স্বাভাবিক বিজোড় সংখ্যা হোক, তার চেয়ে বড় হোক অথবা কারো চেয়ে ছোট হোক, সেটা তোমাদের সেকেন্ড বন্ধনীর মাধ্যমে দেওয়া থাকবে। তোমরা সেটা বুঝে সেটাকে তালিকা পদ্ধতিতে নির্ণয় করবে। কি বুঝেছো? আচ্ছা, থ্যাংক ইউ। এখন এইরকম মনে করো অঙ্ক থাকলো, তো এরকম অঙ্ক থাকলো যে তালিকা পদ্ধতি দেওয়া আছে, তোমরা সেট গঠন পদ্ধতিতে লিখো। দেখো তো একটা অঙ্ক, মনে করো একটা সেট আছে, সেটের উপাদান মনে করো আছে 4, 8, 12, 16, 20। এটা তালিকা। যদি তোমাদের প্রশ্নে থাকে যে এই সেটটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো, কিভাবে করবা তোমরা চিন্তা করবা যে এখানে কি কি আছে, 4 আছে, 8 আছে, আর কি কি আছে, 12, 16, 20 আছে না? আছে। তোমরা চিন্তা করো যে এগুলো কি স্বাভাবিক জোড় সংখ্যা? স্বাভাবিক জোড় সংখ্যা নয়, কারণ স্বাভাবিক জোড় সংখ্যা হলে মাঝে মাঝে কিছু ব্রেক আছে, তাই না? তখন চিন্তা করবে, ওখানে চিন্তা করতে হবে যে এগুলো 4 এর গুণিতক। দেখো 4 এর গুণিতক এগুলো সবাই 4 কে 4, 4 গুণ 8, 3 এর 12, 4 4 16, 4 এর 20। তাহলে তোমাদের লিখতে হবে কি, যে এরা 4 এর গুণিতক। তাহলে সেটা শর্ত সাপেক্ষে লিখে দিবা। কি শর্ত সাপেক্ষে লিখে দিবা? দেখো
বলছিলাম আমি সেট গঠন পদ্ধতি কিভাবে লিখতে হয়, সেকেন্ড বন্ধনী দিতে হয়, এক্স একটা চলক লিখতে হয়, সাজ দ্যাট চিহ্ন দিতে হয়। ঠিক আছে, এই চলকটাই পরে লিখতে হয়, কারণ এই চলকটাই বুঝাবে কি শর্ত আমাদের লিখতে হবে। কি শর্ত দেওয়া আছে, এক্স সাজ দ্যাট এক্স, এক্স এর মানগুলো এমন হবে যেন এক্স সাজ দ্যাট এক্স স্বাভাবিক স্বাভাবিক জোড় সংখ্যা, স্বাভাবিক জোড় সংখ্যা, স্বাভাবিক জোড় সংখ্যা তার মধ্যে কি কেমন জোড় সংখ্যা, 4 এর গুণিতক, 4 এর গুণিতক, এবং কত দূর পর্যন্ত এরা 4 এর গুণিতক জোড় সংখ্যা কত দূর পর্যন্ত দেওয়া আছে 20, তখন লিখবা যে x লেস দ্যান 20, সেকেন্ড বন্ধনী ক্লোজ। কি বুঝেছো? হ্যাঁ, এই একটা সেট তালিকা পদ্ধতিতে লেখা আছে, তোমাদেরকে বলা হলো যে এই সেটটাকে তোমরা সেট গঠন পদ্ধতিতে লেখো। তখন তোমরা দেখবা সেট গঠন পদ্ধতির লেখা সিস্টেম তো জানোই যে দুটো চলক থাকে, একটা চলক আগে পরে সাজ দ্যাট চিহ্ন দিতে হয়, ওই চলকটাই আগের চলকটাই এবার বোঝায়, পরে শর্ত আরোপ করে। কি শর্ত আরোপ করে, এক্স সাজ দ্যাট এক্স, এই চলকটা শর্ত আরোপ করতেছে, দেখো স্বাভাবিক জোড় সংখ্যা 4 এর গুণিতক, স্বাভাবিক জোড় সংখ্যা বলতে জোড় সংখ্যা যদি 4 এর গুণিতক না লিখি তাহলে 6 আছে না, 10 আছে না, এগুলো তো বাদ, ওগুলো যেহেতু নাই সেজন্যই আমাদের লিখতে হবে যে 4 এর গুণিতক, কারণ এরা সবাই হচ্ছে 4 এর গুণিতক। লিখবা স্বাভাবিক জোড় সংখ্যা 4 এর গুণিতক এবং কত দূর পর্যন্ত 4 এর গুণিতক। কি তোমরা কি সবাই বুঝেছো? ক্লিয়ার? তাহলে পারবা এখন তোমরা এই যে তালিকা পদ্ধতিতে সেট গঠন পদ্ধতিতে লিখতে পারবা, তালিকা পদ্ধতিকে সেট গঠন পদ্ধতিতে লিখতে পারবা সবাই? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এখন সেট গঠন পদ্ধতিতে তালিকা পদ্ধতিতে লেখো। একটা সেট গঠন পদ্ধতি দেওয়া হলো, এটাকে তোমরা তালিকা পদ্ধতিতে লেখো। যেমন মনে করো বি একটা সেট, বি সেটের উপাদান মনে করো হচ্ছে 2 4 6 2 4 6 8। এটা কি লিখলাম আমি বলো তো, তালিকা পদ্ধতি। এটাকে তোমরা সেট গঠন পদ্ধতিতে লেখো। আমি আরেকটা লিখে দিচ্ছি, মনে করো সি একটা সেট, সি সেটে লিখে দিচ্ছি এক্স সাজ দ্যাট এক্স স্বাভাবিক জোড় সংখ্যা, স্বাভাবিক জোড় সংখ্যা 2 এর গুণিতক, 2 এর গুণিতক এবং x লেস দ্যান 8। এটা দেখো তো, এটাকে তালিকা পদ্ধতিতে লিখতে পারবা। x সাজ দ্যাট x স্বাভাবিক জোড় সংখ্যা যারা 2 এর গুণিতক এবং x লেস দ্যান হচ্ছে কি 8, যেটার মানটা হচ্ছে 8 হচ্ছে ছোট। এই সেট গঠন পদ্ধতির তালিকা পদ্ধতি কিন্তু এটা দেখো হয় নাকি, 2 কে 2, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 4 দুগুণ 8, তাহলে এরা সবাই কি হচ্ছে, এরা সবাই হচ্ছে 2 এর গুণিতক। কি বুঝেছো? এরা সবাই হচ্ছে 2 এর গুণিতক। তাহলে এই সেট গঠন পদ্ধতির তালিকা পদ্ধতি হলো এটা। কি ঠিক আছে? তাহলে এরকম তোমাদের বইয়ে অনেক দেওয়া আছে, তোমার অনুশীলনীতে দেখো অনেক দেওয়া আছে সেট গঠন পদ্ধতিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ, আবার তালিকা পদ্ধতিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ। এই কাজগুলো তোমরা বাড়িতে করবা। যেমন দেখো আছে 5 নম্বর অঙ্কগুলো, নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, এই পাশেরগুলো বাড়িতে করে ফেলবা। যেমন আছে 6 এরগুলো দেখো, নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে 5 6 তোমাদের বাড়ির কাজ। এই রকম করে 5 6 এর সমাধানগুলো তোমরা বাড়িতে করে ফেলবা। কি ঠিক আছে? কারো কোনো সমস্যা আছে তোমাদের? নাই? থ্যাংক ইউ সবাইকে। তোমাদের আবারও ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। সবাই তোমরা ভালো থাকবা। ধন্যবাদ।